নমস্কার দিদি। নমস্কার। আমি সন্দেশখালি থেকে আসিনি, আমি গোবরডাঙ্গা থেকে এসেছি। আমি আমার জীবনের দুঃখের গল্প তোমার সাথে শেয়ার করব বলে এসেছি। Few moments later. ছোট থেকে এত অভাব ছিল যে একটু ভাত জুটতো না। ওই দুপুরের দিকে একটুখানি বিরিয়ানি, কখনো কখনো একটু ফ্রাইড রাইস বা কখনো পোলাও খেয়ে কাটাতে হতো। বাবা মা খুবই কষ্ট করে আমাদের পড়াশোনা করিয়েছে দিদি, কারণ আমরা তিনটে ভাই বোনই পড়াশোনা খুব ভালোবাসতাম। এতই ভালোবাসতাম এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতেই চাইতাম না। কখনো টিচাররা আমাদের এত ভালোবাসতো যে আমাদের এক ক্লাসে 2 বছর রেখে দিত। মাধ্যমিকের সময় আমি লেটার পেয়েছিলাম, ওই লেটারটা টিচার আমার মায়ের হাতে দিয়েছিল। আমার স্কুলের হেডমিস এত ভালো ছিলেন যে তিনি আমার কষ্ট দেখতে পাচ্ছিলেন না, তাই জন্য চিঠি দিয়ে মাকে বুঝিয়ে দিয়েছিলেন যে মেয়েকে আর এরপর থেকে স্কুলে পাঠাতে হবে না। বাবার বাড়িতে তো খুব কষ্ট করেছি, ভেবেছিলাম স্বামীর বাড়ি গিয়ে খুব আনন্দে থাকবো, কিন্তু দিদি সেখানেও আমি সুখী হতে পারলাম না। বিয়ের 1-2 মাস পর থেকে আমাকে নিয়মিত হাসপাতালে যাওয়া আসা করতে হয়। আমি আমার সোনার বাংলাকে খুব ভালোবাসি দিদি, আমি এত ভালোবাসি যে বাংলা ছাড়া অন্য কিছু খাওয়ার চিন্তা করি না। সেই বাংলা খাওয়ার পর আমার স্বামীর প্রতি এত ভালোবাসা চলে আসতো যে তারপরে সকালে আমাকে স্বামীকে নিয়ে হাসপাতালে ছুটতে হতো। শাশুড়ি মা আমার উপরে খুব অত্যাচার করেছে দিদি, এত অত্যাচার করতো যে ঘুম থেকে যখন সকালে উঠতাম দেখতাম শাশুড়ি মা হাতে চায়ের কাপ নিয়ে আমার সামনে হাজির। শ্বশুর মশাও পিছিয়ে ছিলেন না, তিনি আমার উপরে অত্যাচার করার জন্য আমার জামা কাপড় পাট করে পর্যন্ত রেখে দিতেন। তাই 6 মাস যেতে না যেতে আমি আর দিদি সংসার করতে পারলাম না। এই সময়টা তো খুব খারাপ সময় ছিল। চোখ দিয়ে জল বেরোচ্ছে না। এই দিদি নাম্বার 1 দেখার পর আর তোমার কথাগুলো শোনার পর দিদি আমি অনেক সাহস পেয়েছি, অনেক মনের জোর পেয়েছি যে স্বামীর সাথে সংসার করে আর কি হবে। যদি ভালোভাবে বাঁচতে হয় তাহলে একা থাকাই ভালো। এরকমই মনের জোর যেন সবসময় তোমার থাকে এই কামনা করি। অনেক শুভেচ্ছা রইল আমার তোমার জন্য। সিনেমার পরে দিদি নাম্বার 1 এখন রাজনীতিতে এলো। মমতা দিদির কাছ থেকে স্পেশাল নিমন্ত্রণ পেল। দিদি নাম্বার 1 দিদি মহিলাদের দুঃখ দূর করতে চায়, কিন্তু সন্দেশখালির নাম শুনেই মিথ্যের আশ্রয় নেয়। দিদির এক সঙ্গী লকেট হয়ে এদল ওদলের গলায় ঝুলছে, কিন্তু টিকে আছে কারণ বলার জায়গায় ঠিক বলছে। লকেটের পর এবার রচনার পালা, দেখা যাক কি ফলাফল পাবে। ঠিকঠাক কাজ না করলে বিদায় ঘন্টা খুব তাড়াতাড়ি বেজে যাবে। জীবন মানে জি বাংলায় বিকেল 5টা বাজলে দিদি নাম্বার 1 হাজির। সেই দিদি নাম্বার 1 এর প্যারাগ্রাফ মানে রচনা দিদিকে এবার থেকে ভোটের আগে রাস্তার অলিতে গলিতে হাত জোর করে হাসি মুখে দেখতে পাওয়া যাবে। আর ভোট শেষ হলেই আরে দাঁড়া, এইসব তো অনেক পরের কথা। দিদি এই তো সবে লঞ্চ হলো। রচনা ব্যানার্জি বাংলা সিনেমার জগৎ থেকে যার পরিচয়। এই বাংলা সিনেমার অনেক অভিনেত্রী অভিনেতা রাজনীতিতে এসেছে, কিন্তু তাদের মধ্যে রচনা ব্যানার্জির নাম নিলে যার নাম আসে সে হলো লকেট চ্যাটার্জি। লকেট দিদি অনেক আগে থেকেই রাজনীতি করছে, আর রচনা দিদি তো এই সবে সবে লঞ্চ হলো। রচনা আর লকেট কিন্তু একে অপরের প্রতিপক্ষ। এই লড়াইয়ের সূত্রপাত অনেক বছর আগে থেকে, যখন রচনা দিদির টাকা পয়সা ছিল না বলে একটা ভালো শাড়ি কিনেও পরতে পারতো না, তখন এই লকেট দিদি রচনা দিদিকে অনেক বাজে বাজে কথা বলে অপমান করে। এমনকি রচনা দিদি লকেট দিদিকে না বলে তার একটা শাড়ি পরে নিয়েছিল বলে লকেট দিদি টেনে হিচড়ে সেই শাড়ি গা থেকে খুলেও না। এরপর রচনা দিদি অনেক কান্নাকাটি করে আর প্রতিশ্রুতি নেয় যে সে এই অপমানের প্রতিশোধ নেবে। শুধু তাই নয়, সে লকেট দিদির সাথে আর কোনো সম্পর্ক রাখবে না, শুধুমাত্র একটা সম্পর্ক বাদে, সেটা হলো
শত্রুতার সম্পর্ক। এরপর রচনা দিদি অনেক টাকা পয়সা উপার্জন করে একটা শাড়ির ব্যবসা চালু করে। দামি দামি শাড়ি পরে এদিক ওদিক ঘুরে বেড়ায়। একসময় লকেট দিদির সঙ্গে রচনা দিদির এত ভালো সম্পর্ক ছিল যে লকেট দিদি ছবি তুলতে গেলেও রচনা দিদি সেখানেও পৌঁছে যেত। কিন্তু এখন ছবি তোলা তো দূরের কথা, মুখোমুখি দেখা হলো দুজনে মুখ ঘুরিয়ে চলে যায়। আর সেই সময় রচনা দিদি দিদি নাম্বার ওয়ানের দৌলতে সবার প্রিয় দিদি হয়ে ওঠে। রচনা দিদিও লকেট দিদির মতো অনেক আগেই রাজনীতিতে আসতে চেয়েছিল, কিন্তু লকেট দিদি বারবার রচনা দিদির পথের কাঁটা হয়ে দাঁড়াতো। এখন রচনা দিদি হলো সবার প্রিয় দিদি। না না, আগে মমতা দিদি, তারপর রচনা দিদি, ঠিক আছে? ঠিক আছে। অন্যদিকে লকেট দিদি, সে যখন বুঝতে পারে যে অভিনয় তার দ্বারা আর হবে না, আর সিনেমা করলেও সিনেমা ফ্লপ হবে, তখন সে রাজনীতিতে যোগ দেয়। কখনো এই দলের গলায় ঝোলে, কখনো অন্য দলে। রচনা দিদির জীবনের অপেক্ষার অবসান হয়, এক সুবর্ণ সুযোগ আসে প্রতিশোধ নেওয়ার। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রচনা দিদির শো দিদি নাম্বার ওয়ানে হাজির হয়। শুধুমাত্র উপস্থিত হয় না, সেখানে নাচ গান করে, ছবি আঁকে, এমনকি রুটিও বেলে। এত কষ্ট করে শুধুমাত্র রচনা দিদিকে রাজনীতিতে নিয়ে আসার জন্য। আর রচনা দিদি তো এই সুযোগটাই চেয়েছিল, তাই মমতা দিদির ডাকে সাড়া দেয় আর রাজনীতিতে চলে আসে লকেট দিদির প্রতিদ্বন্দ্বী হয়ে। এবার যদি কোনোভাবে লকেট দিদি রচনা দিদির পথের বাধা হতে আসে, তাহলে কেউ ছুঁয়ে দেখুক। বুঝেছি, দিদি নাম্বার ওয়ানে রচনা দিদি সব মহিলাদের অনুপ্রেরণা। সবার আশা রচনা দিদিকে ঘিরে। তাহলে সন্দেশখালীর মহিলাদের উপরে যে এত নির্যাতন হলো, এত অত্যাচার হলো, দেখা যাক আমাদের রচনা দিদি সেই ব্যাপারে কি বলে। একটা কথা আছে, আমি শাহরুখ খানের ডায়লগই বলি যে সিমরন बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी घटना होता है। ছোট ঘটনা বলতে দিন, ফিনিশ করতে দিন। ভারতবর্ষ একটা অনেক বড় দেশ, সেখানে বাংলা একটা অনেক বড় একটা রাজ্য, সেখানে একটা পার্টে হয়তো কিছু একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, এর কথা কি শুনতে চায়? এর কথা তো এর বরই শুনলো না, আমরা কি শুনবো? পাগলখানে বেশি কিছু বলছিস না, কথা ঠিক নেই, তাকে নিয়ে বেশি কিছু না বলাই ভালো। আমি তো রচনা দিদির কথা বলছিলাম। এরা এইসব বলছেন যে সন্দেশখালী এই, সন্দেশখালী ওই, সন্দেশখালী মহিলারা এই করছেন। আরে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে। হ্যাঁ, সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা? সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা ঘটেছে কিনা। কি দিদি কি সব বলছে? এটা কি সেই জ্ঞানদাময়ী মহিলাদের দুঃখ হারিনি রচনা ব্যানার্জি? দিদি নাম্বার ওয়ানেরটা নাটক, এটাই আসল? সন্দেশখালীর মহিলারা দিনের পর দিন অত্যাচার সহ্য করেছে, শারীরিক নির্যাতন সহ্য করেছে, সেই সব মিথ্যে? তাহলে সত্যি কোনটা? দুফোঁটা চোখে জল ফেলে স্বামী শ্বশুর শাশুড়ির অত্যাচারের গল্প শোনানো, কুড়ে ঘর থেকে অট্টালিকা, ভিখারি থেকে রাতারাতি কোটিপতি হওয়ার গল্প, এইসব? দিদির বিবেক, বেদনার সহানুভূতি, মায়া, মমতা, স্নেহ ভরা চোখের জল এখন কোথায় গেল? নাকি পুরোটাই গ্লিসারিনের কামাল? আমার এই কথাগুলো শুনে ভেবো না যে আমি কোনো দলের পক্ষপাতিত্ব করছি। আমি শুধু মহিলাদের হয়ে কথা বলতে চাই যাদের উপরে পাশবিক অত্যাচার হয়েছে। আর আমি মনে করি সত্যি কথা বলার জন্য কোনো দলের প্রয়োজন হয় না। রচনা দিদি যখন দিদি নাম্বার ওয়ানে নাচানাচি করছিল, খেলাখেলি করছিল, তখন এই সন্দেশখালীর মহিলারা তাদের উপরে হওয়া পাশবিক অত্যাচারের জন্য দিনের পর দিন অনশন করছিল। তখনও কিন্তু তাদের উপরে অত্যাচার কোনো অংশে কমেনি, অত্যাচারের কোনো ঠিকঠাক বিচার হয়নি। গরিব বলে কি তাদের কোনো মান সম্মান নেই? ভোটের আগে হাত জোর করে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার থেকে পারলে এই মহিলাদের পাশে এসে দাঁড়াও, অন্যায়কারীর কঠোর শাস্তির ব্যবস্থা করো, নয়তো একটা শাহজাহানের থেকে আরো 100টার জন্ম হবে। আমি রচনা দিদির উদ্দেশ্যে বলতে চাই, দিদি নাম্বার ওয়ানে মহিলাদের বানানো গল্পকে সত্যি ভেবে নাও, আর সন্দেশখালীর সত্য ঘটনাকে মিথ্যা বলতে চাও? দিদি, এটা রাজনীতির খেলা, দিদি নাম্বার ওয়ানের খেলা নয়। এই খেলায় কোনো নম্বর নেই, মানুষের জীবন দিয়ে বিচার হয়। দিদি নাম্বার ওয়ানে তো মহিলাদের খুব জ্ঞান দাও, এবারে কথায় নয় কাজে করে দেখাও। ভুলভাল প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি লড়ো না, মানুষের ভালো না করতে পারলে খারাপটা করো না। আর আরেকটা কথা বলতে চাই যে আমার চোখে দিদি নাম্বার ওয়ান হলো সন্দেশখালীর মহিলারা,
অন্যায় সহ্য করেছে, শারীরিক নির্যাতন সহ্য করেছে, তারপরেও অনশন করেছে, হাজার বাধা বিপত্তি হওয়ার পরেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এটা অবশ্য ঠিক যে দিদি নাম্বার 1 জেতার পরে যেমন বিজেতাকে বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয়, কিন্তু এইখানে তার উল্টোটাই। যারা প্রতিবাদ করেছে তাদের বরঞ্চ তিরস্কার করা হয়েছে, তাদের উপরে অত্যাচারের পরিমাণ আর দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারা নাকি নাটক করছে, তারা নাকি মিথ্যে কথা বলছে, এইসবও অপবাদ দেওয়া হয়েছে। এটাই কি সমাজের বিচার? সো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে দেন গাইস ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নিজে হাসো, সবাইকে হাসাও, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। ওকে গাইস, দেন টেক কেয়ার, টাটা।